ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আবার 2 নম্বর ভিডিও নিয়ে এলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে, যেটা আমি আগের দিন বলেছিলাম যে এর 8টা চ্যাপ্টার, তার মধ্যে 1 নম্বর চ্যাপ্টারটা সিলেবাস বহির্ভূত হলেও সেটাকে পড়তে হবে এবং সেই চ্যাপ্টারটা পুরো সিলেবাসের বেসমেন্ট বা পুরো সিলেবাসের বেস বলা যেতে পারে। আজকে 2 নম্বর চ্যাপ্টার যেটা আমি শুরু করব সেটা হচ্ছে শিশুর বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট। শিশুর বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট, এখানে শিশুর বিকাশ, এই যে শিশুর বিকাশ এর মূলত দুটি উপাদান, একটা হচ্ছে বৃদ্ধি, একটা হচ্ছে বিকাশ। বৃদ্ধি আর বিকাশ, যদিও এই দুটির মধ্যে একটু পার্থক্য আছে। বৃদ্ধি কি আর বিকাশ কি, এই দুটোকে নিয়ে আমরা একটু আলোচনা করে দেবো, তারপরে অন্যগুলোকে নিয়ে একটু একটু করে আলোচনা করব। তো এখানে বৃদ্ধির কথা বলা হচ্ছে একটা শিশু বাচ্চা অবস্থায় জন্মগ্রহণ করার পর তার দৈহিক উচ্চতা, ওজন, আকার, আয়তন ইত্যাদির বহিঃপ্রকাশ, ইত্যাদির বিস্ফোরণ বা ইত্যাদির বিকিরণ বা ইত্যাদির বড় হওয়াকেই এটাকে বৃদ্ধি বলা হয়। অর্থাৎ একটা বাচ্চার উচ্চতার দিক থেকে ছোট, কেউ 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 3 ফুটের এই যে বেড়ে ওঠাটাকেই কিন্তু বৃদ্ধি বলে। অন্যদিকে বিকাশ হলো, বিকাশ কিন্তু অন্যরকম একটা পর্যায়ে। এখানে বিকাশ কিন্তু অনেকটাই মনে হচ্ছে শুনে শুনে যে বৃদ্ধির মতোই এরকম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বিকাশ কিন্তু বৃদ্ধির মতো নয়। বিকাশ অন্য একটা জায়গায়। যেমন ধরো তোমাকে বলি, বিকাশ কিভাবে বিকাশকে ব্যাখ্যা করবে। বৃদ্ধি এবং বিকাশের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে এই তুলনা সম্পূর্ণ আলাদা। বৃদ্ধি যেমন চোখে লক্ষ্য করা যায়, বিকাশকে তেমন চোখে লক্ষ্য করা যায় না। বিকাশকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়ার মিথস্ক্রিয়ার ফল। অর্থাৎ একটা বাচ্চার ক্লাস 4-এ পড়ে, সে ক্লাস 5-এর যে অঙ্ক করতে পারে সেটাই তার ক্লাস 5-এর পর্যায়ে তার বিকাশ। ক্লাস 10-এর যদি সে অঙ্ক করে দিতে পারে, ক্লাস 10-এর পর্যায়ে তার বিকাশ। অনেকটাই বিকাশকে আইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্ট বা ইন্টেলিজেন্ট কোটেন্টের কথা আমরা বলতে পারি, এই দুটো হিসাবে ব্যাখ্যা করতে পারি, ইন্টেলিজেন্ট কোশেন্ট বা ইন্টেলিজেন্ট কোটেন্ট। তো এই যে সার্বিক মিথস্ক্রিয়ার ফল, একটা বাচ্চার যে জ্ঞানগম্যর বৃদ্ধি, বাচ্চা অবস্থায় তার যে কী জ্ঞান থাকছে, পরবর্তীকালে কী জ্ঞান থাকছে, এইগুলোর ক্ষেত্রে বলা যেতে পারে। অর্থাৎ এটা একটা নিরবচ্ছিন্ন, এটা দেখা যায় না, এবং বলা যেতে পারে যে বুদ্ধির বিকাশ, এটাই হচ্ছে এর বিকাশের পর্যায়। বিকাশের যে দিকগুলি আছে, বিকাশের অনেকগুলো দিক আছে, সেগুলোকে আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সামাজিক বিকাশ, 2 নম্বর হচ্ছে মানসিক বিকাশ, 3 নম্বর হচ্ছে দৈহিক বিকাশ, 4 নম্বর হচ্ছে সঞ্চালনমূলক বিকাশ, 5 নম্বর বিকাশ ভাষাগত বিকাশ, 6 নম্বর বিকাশ সৃজনশীলতার বিকাশ, 7 নম্বর বিকাশ বৌদ্ধিক বিকাশ, 8 নম্বর বিকাশ প্রাক্ষবিক বিকাশ, 9 নম্বর বিকাশ নৈতিক বিকাশ, 10 নম্বর বিকাশ অহংবোধের বিকাশ, 11 নম্বর সৌন্দর্যবোধের বিকাশ এবং 12 নম্বর প্রজ্ঞামূলক বিকাশ। এই যে বিকাশগুলো নিশ্চয়ই দ্বিতীয়বার রিপিট করার দরকার পড়বে না, আশা করছি এগুলো সব বুঝতে পারবে। আমি যদি একটু বুদ্ধি এবং বিকাশের একটু তুলনা করি তাহলে একটু দেখতে পাবে যে বুদ্ধি হলো সম্পূর্ণ দৈহিক আকার ও আয়তনের পরিমাণগত, কেউ মোটা হচ্ছে, কেউ লম্বা হচ্ছে, এগুলোকে বৃদ্ধি বলা হয়, সরি বুদ্ধি নয়, এগুলোকে বৃদ্ধি বলা হয়। আর বিকাশ হলো শিশুর সার্বিক প্রতিক্রিয়ার ফল। যেমন বুদ্ধিকে বৃদ্ধিকে পরিমাপ করা যায়, কিন্তু বিকাশকে কেবলমাত্র পর্যবেক্ষণ করা যায়, একে পরিমাপ করা যায় না। তাহলে এই হচ্ছে সাধারণত শিশুর বিকাশের মূল দুটি উপাদান। এবং আমরা অন্য ইয়েতে অধ্যায় নয়, এই অধ্যায়ের আমরা অন্য স্তরগুলোতে আমরা আলোচনা করবো। অর্থাৎ যে বৃদ্ধি এবং বিকাশের কথা আমরা আলোচনা করলাম, এখানে ম্যাটেরিয়ালের মধ্যে 2-1 জায়গায় হয়তো বুদ্ধির জায়গায় বৃদ্ধি বা বৃদ্ধির জায়গায় বৃদ্ধি লেখা থাকলে একটু তোমরা চেঞ্জ করে নিও, তো এরকম কথা থাকতে পারে। তো সেটা হচ্ছে যে বিকাশের স্তর। এই বিকাশের স্তর সম্পর্কে মনোবিদরা অনেক রকম কথা বলেছেন। যেমন আর্নেস্ট জোন্স, তিনি স্তরের পর্যায়টিকে 4টি ভাগে বিভক্ত করেছেন। রুশো, তিনিও স্তরের পর্যায়টিকে 4টি ভাগে বিভক্ত করেছেন। পিকোনাস স্তরের পর্যায়টিকে 10টি ভাগে বিভক্ত করেছেন। তো আমি তোমাদের এই স্তরের জায়গাগুলোকে পেঁয়াজের স্তরে 4টি ভাগে বিভক্ত করেছেন। আমি এইগুলোকে একটু বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, যদি আমার মেটেরিয়াল এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিলেই বুঝতে পারবে। যেমন ধরো আর্নেস্ট জোন্স যে 4টি স্তরের কথা বলেছে, 1 নম্বর বলেছে শৈশবকাল, যেটা জন্ম থেকে 5 বছর পর্যন্ত। 2 নম্বর বলেছেন বাল্যকাল, যেটা 5 থেকে 12 বছর পর্যন্ত। 3 নম্বর কৈশোর বা বয়সন্ধিকাল, যেটা 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত। 4 নম্বর হচ্ছে পূর্ণবয়স্ককাল, যেটা 18 থেকে মৃত্যু পর্যন্ত। আর্নেস্ট জোন্স এই 4টি ভাগে ভাগ করেছেন। রুশো একই রকমভাবে 4টি ভাগে ভাগ করেছেন। তিনিও শৈশবকাল থেকে 1 থেকে 5 বছর, বাল্যকাল থেকে 5 থেকে 12 বছর, প্রাক কৈশোরকাল যেটাকে 12 থেকে 15 বছর, এবং কৈশোরকালের কথা বলেছে তিনি 15 থেকে 20 বছর। অবশ্য তিনি পূর্ণবয়স্ককালের কথা উল্লেখ করেননি। তার রুশোর 4টি স্তরের হলো এটা। অন্যদিকে পিকোনাস 10টি স্তরের কথা বলেছে। পিকোনাস 10টি স্তরকে যদি আমরা পিকোনাসের স্তরগুলোকে একটু 5টা ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করি, কারণ 10টা নাম একটু মনে রাখতে একটু অসুবিধা হবে।
বুঝতে পারছি একটু অসুবিধা হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, 10টা স্তরকে আমরা ভাগ করে আলোচনা করব। প্রথমে 5টা। একটা হচ্ছে ধরো সদ্যজাত স্তর, 2 নম্বর হচ্ছে শৈশব স্তর, 3 নম্বর হচ্ছে বাল্য স্তর, 4 নম্বর হচ্ছে যৌবন স্তর এবং 5 নম্বর হচ্ছে বার্ধক্য স্তর। এই কথাগুলোকে আমরা একটু আলোচনা করে নিতে পারি। যেমন ধরো শৈশব জন্মস্তরের কথা বলি, প্রাক জন্মস্তর, যেটা গর্ভ সঞ্চার থেকে জন্মাবার পর মুহূর্ত, এই মোটামুটি 9 মাস বা 8 মাস যার যেরকম হয়। 2 নম্বর হচ্ছে সদ্যজাত, যা জন্মানোর পর জন্ম থেকে 4 সপ্তাহ পর্যন্ত। 3 নম্বর হচ্ছে প্রারম্ভিক শৈশব, 1 মাস থেকে, যেটাকে 1.5 বছর পর্যন্ত ধরা হয়। প্রান্তীয় শৈশব, যেটা 1.5 বছর থেকে 2.5 বছর পর্যন্ত ধরা হচ্ছে। মানে প্রারম্ভিক বাল্যকাল, বাল্যকালটাকে যেমন 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রারম্ভিক, মধ্য এবং প্রান্তীয়। প্রারম্ভিকটা হচ্ছে 2.5 থেকে 5 বছর, মধ্যটা হচ্ছে 5 থেকে 9 বছর এবং প্রান্তীয়টা হচ্ছে 9 থেকে 12 বছর। এই 3টে ভাগ। আমি একটু আগেই বললাম যে 4টে বা 5টা পর্যায়ে ভাগ করেই পিগুনাসে তোমরা আলোচনা করতে পারি। এবার হচ্ছে 8 প্রান্তীয় বাল্য, যেটা 9 থেকে 12 বললাম। এরপর হচ্ছে 8 নম্বর যৌবন আগমন, 12 থেকে 21, প্রাপ্তবয়স্ক 21 থেকে 70 এবং বার্ধক্য, যেটা 70-এর পরে বলা হচ্ছে। তাহলে আমরা আলোচনা করে নিচ্ছি যে পিকুনার যে 10টি স্তর, এই 10টি স্তরকে কিন্তু আমরা কিন্তু খুব সহজে ভেঙে আলোচনা করতে পারি। এরপরে পেঁয়াজের যে 4টি স্তরের কথা বলা হয়েছে, যেমন পেঁয়াজের স্তরের নামগুলো একটু মনে রাখা খুব সহজ হয়ে যায়। সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর। জন্ম থেকে 2 বছর, 2 থেকে 6 বছর এবং 6 থেকে 11 অথবা 12 বছর, কোথাও কোথাও 11 আছে, কোথাও 12 আছে। যৌক্তিক সক্রিয়তার স্তর হচ্ছে 12, 11 অথবা 12 থেকে 14 অথবা 15 বছর। এই স্তরগুলি কি আমি তোমাদেরকে বলি। দেখো, পেঁয়াজের 1, 2, 3, 4 এই 4টে ভাগে যে বিভক্ত করেছে, সংবেদন সঞ্চালনমূলক, প্রাক সক্রিয়তার, মুক্ত সক্রিয়তার, যৌক্তিক সক্রিয়তার। একটা শিশু যখন জন্মায় তখন তার নিজের জগতে সে নিজের ভেসে থাকে, কিন্তু তুমি তাকে বলতে পারো না যে তোমাকে চেনে বা সে তার মাকে চেনে। সে তার মাকে চেনে না ঠিক কথাই, কিন্তু তার মায়ের কোলে সে সবচেয়ে বেশি আনন্দ পায় এবং তার মা তার কাছে খুব মানে অনেকটা আনন্দের জায়গা হয়ে ওঠে। সেই জন্য তার মায়ের কোল ছাড়া অন্য কোলে গেলে সে কন্দন করতে পারে, কিন্তু মায়ের কোলে সে কান্না করে না। যৌক্তিক সক্রিয়তার স্তর মানে ছেলে যুক্তি দিয়ে সাজাতে শিখে। মূর্ত সক্রিয়তার স্তর মানে যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে থাকছে সেটাকে কিন্তু পার্মানেন্ট হয়ে যাচ্ছে আর কি। এইভাবে একটা শিশুর মধ্যে যে যৌক্তিকতা আসছে, সেই স্তরগুলোকে তার স্তরভাগে ভাগ করেছে। এবার বিকাশের প্রভাবকারী যে শর্তগুলো থাকে, যে বিকাশ, একটা শিশুর কীভাবে বিকাশ ঘটতে পারে, আমরা জানি যে পুষ্টি, হরমোন, লিঙ্গ, বংশগত ইত্যাদি। কারণ বুদ্ধিতে নারী পুরুষের তারতম্য থাকেই। অনেক সময় মানে বুদ্ধির যে মনোবৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো, যেমন নিরাপত্তা, অনুকরণ, অনুসন্ধান। যেমন ধরো তোমরা আমাকে দেখে অনুকরণ করতে পারো যে স্যার চাকরি পেয়েছে, তাহলে আমাকেও চাকরি পেতে হবে। এইভাবে বুদ্ধির বিকাশ ঘটতে পারে, বিকাশের উন্নয়ন ঘটতে পারে। তারপরে পাশের ছেলে খুব ভালো পড়াশোনা করে, তুমি তাকে দেখে অনুকরণ করলে। যেমন ধরো আমরা উদাহরণ দিই যে সালমান খান, শাহরুখ খান, তোমরা তাদেরকে অনুকরণ করতে পারো এবং তার পর্যায়ের মানে সে যে পর্যায়ে গেছে সেই পর্যায়ে আর যেতে চেষ্টা করতে পারো। এগুলো কিন্তু বিকাশের ক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ উপাদান। সামাজিক সহযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং সমবেদনা। আমি একটু আগে প্রতিদ্বন্দ্বিতার কথা বললাম। যেমন তোমার মানে কোনো একজন বন্ধু, সে খুব ভালো রেজাল্ট করছে, তা তুমি কেন পাচ্ছ না? তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তুমি তোমার নিজের বিকাশ ঘটাচ্ছ, মানে তোমার যে বিকাশের পর্যায়ে তার বিকাশ ঘটাচ্ছ। এগুলো হচ্ছে কিন্তু খুব বাস্তবতাবোধ সম্পর্ক। এরপরে হচ্ছে তোমার বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব। আমরা জানি যে বিকাশে বংশগতি এবং পরিবেশ কি। যেমন জীবন বিকাশকে আমরা দুটো, বংশগতি এবং পরিবেশকে যদি গুণ করি তাহলে জীবনের বিকাশ ঘটে। এখানে একটু ভালো করে বলে নিই যে বংশগতি যদি ভালো হয় এবং বিকাশ যদি ভালো হয় তাহলে জীবন বিকাশও খুব ভালো হবে, আশা করা যায়, এটুকু বলা যায়। জীবন খুব ভালো হবে। আর যদি বংশগতি ভালো হয়, পরিবেশ যদি খারাপ হয়, তাহলে এটা মাঝারি মানের হবে। বংশগতি যদি খারাপ হয়, পরিবেশ যদি ভালো হয়, তাহলে এটাও মাঝারি মানে হওয়ার কথা। দুটোই যদি খারাপ হয় তাহলে জীবন বিকাশ কিন্তু একদম নিম্নমানের হয়ে যাবে। সেটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করতে পারো যে পরিবেশে শিশু বড় হয়ে ওঠে, যে পরিবারের শিশু মানে তার কার্যকলাপ করতে থাকে, সেই পরিবারের শিশু তার শিশুর মতো করে বড় হয়। এই জন্য পরিবেশ এবং তোমার বংশগতির একটা ভূমিকা থাকে। শিশুর বিকাশের স্তরগুলিকে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব শিশুর বিকাশের স্তর। তার আগে আমি একটু একটা জিনিস বলে দিই, যেটা যে এই সময় শিশুর বিকাশের যে ভাষার বিকাশ কিভাবে হয় এবং কতটা অর্জন করতে পারে একটা শিশু তার ভাষা দক্ষতা। যেমন ধরো জন্মের সামান্য পরেই শিশু একটা ভাষা শিখে, জানো সেই ভাষাটা কি? সেটা হচ্ছে কান্না বা ক্রন্দন। 2 থেকে 4
2 থেকে 4 মাসের মধ্যে শিশু কুইং বলে একটা শব্দ কুইং করতে পারে আর কি, এই ধরনের একটা শব্দ শেখে। 4 থেকে 6 মাসের মধ্যে শিশু আদো আদো কথা বলতে পারে এবং 1 বছরে শিশু একটা শব্দ উচ্চারণ করতে পারে। এখানে আমি বলে নিই যে একটা শব্দটা কি। 1 বছরের একটা শিশুকে তুমি দেখবে যে তোমার প্রতি রাগ করলো, সে কিন্তু রাগ শব্দটা শিখেছে। যদি সে রাগ শব্দটা শিখে থাকে তাহলে সে তোমাকে প্রকাশ করবে রাগ, যদিও সে রাগ শব্দ সেই সময় শিখতে পারে না, কারণ তার কাছে সেই সময় সাধারণত মা ভাত এই দুটো জিনিস হয়তো সাধারণত থেকে যায়। একটা শব্দই শেখে, সেটা মাই সাধারণত হয়। যদি আমি 2 বা 3টের কথা আমি বলি তাহলে সেটা হচ্ছে ভাত, বাবা ইত্যাদি কথাগুলো শেখে। তো সে মাকে তার ডাকের দ্বারা সে অনেক কিছু ভাষার প্রকাশ করতে চায়, মানে একের অধিক ভাষার প্রকাশ করতে চায়, কিন্তু একটা শব্দ দ্বারা সে করতে চায়। এবং বয়স বৃদ্ধি অনুসারে একটা শিশু কি পরিমাণ ভাষা অর্জন করতে পারে মানে তার মধ্যে থাকে। যেমন ধরো 1.5 বছর বয়সে 10 থেকে 12টা, আমি যেটা বললাম 1 বছর বয়সে সে একটা শব্দ শিখছে, ঠিক কথাই, এবং 1.5 বছর বয়সে 10 থেকে 12টা ভাষা শিখছে। তোমরা জানো এই 10 থেকে 12টা ভাষা যখন শিখছে, একটু আগে আমি বলে ফেললাম যে কোনো একটা শব্দের বহিঃপ্রকাশ ঘটতে গিয়ে শিশু কিন্তু একটা শব্দের দ্বারা তার ভাবটাকে বুঝিয়ে দেয়। যে উদাহরণস্বরূপ বললাম যে সে রাগ করেছে, তাহলে সে বলবে রাগ, মানে আমি রাগ এরকম বলবে না, রাগ লাগ, রাগও সে বলতে পারে না, তার ভাঙা শব্দ থাকলে সে লাগ বা এই ধরনের কিছু একটা শব্দ বলে সে বোঝায় আর কি। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে আমি রাগ করেছি। সে যদি ভাত খাবার ইচ্ছা হয় তাহলে সে কিন্তু ভাতের কথা বলে, সে যদি জল খাওয়ার ইচ্ছা হয় তাহলে মাম্মামের কথা বলে, মানে জল পান করবো, মাম পান করবো ইত্যাদির কথা সে বলে। কিন্তু সে কথাটা পূর্ণ ভাগকে বলবে না, সে শুধু মাম বলবে, আর কিছু বলবে না। মানে তোমাকে বুঝে নিতে হবে যে একটা শিশু কি বোঝাতে চাইছে 10 থেকে 12টা ভাষার মধ্যে। 2.5 বছর বয়সে কম বেশি 300টি শব্দ শিখে যায়, 4 বছর বয়সে কম বেশি 5,600টি শব্দ শিখে যায়, 5 বছর বয়সে কম বেশি 9,600টি শব্দ শিখে যায়, 6 বছর বয়সে কম বেশি 14,700টি শব্দ শিখে যায়, 7 বছর বয়সে কম বেশি 21,200টি শব্দ শিখে যায়, 8 বছর বয়সে কম বেশি 26,300টি শব্দ শিখে যায়, এবং 10 বছর বয়সে কম বেশি 38,300টি শব্দ শিখে যায়। এগুলো সবগুলো কিন্তু প্লাস মাইনাসের কথা বলছি, কোনোটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, এর বেশি হতে পারে কমও হতে পারে। কারণ যদি তুমি 10 বছর বয়স মানে একটা ক্লাস 5-এ পড়া ছেলে, একটা গ্রামাঞ্চলের 5-এ পড়া ছেলের শব্দ ভাণ্ডার অনেকটাই কম, মানে এখানে গ্রামাঞ্চল বলাটা একটু ভুল হচ্ছে। যদি সেই শিশুর পরিবেশ এবং বংশগতি খুব ভালো হয় তাহলে তার মধ্যে ভাষার উৎপত্তি, ভাষার জ্ঞান, ভাষার দক্ষতা অনেক বেশি থাকবে, সে হয়তো আরও বেশি শব্দ শিখতে পারে, সে 4,000 শব্দ শিখতে পারে। এখানে সাইকোলজিস্টরা বিভিন্নভাবে এগুলোকে ব্যাখ্যা করেছেন, সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় বলেছেন। তবে এরপরে আমি দেখছি যে সোশ্যালাইজেশন প্রসেস কিভাবে হচ্ছে, দুটো জায়গায় হবে আর কি। এক হচ্ছে স্বাভাবিকভাবে, এক হচ্ছে পরিকল্পিত, ন্যাচারাল, আর হচ্ছে প্ল্যান, দুইভাবে করতে হয়। এবং সোশ্যালাইজেশন প্রসেসের জন্য সাধারণত 4টি উপাদান দায়ী থাকে। সোশ্যালাইজেশন, একটা শিশুর সোশ্যালাইজেশন, যে আমরা একটা শব্দ বলি অ্যাসোশাল শব্দটা এখানে অ্যান্টি সোশ্যাল অর্থে ব্যবহৃত নয়, মানে ঠিক সামাজিক নয়, অসামাজিক বলা হচ্ছে। ফ্যামিলি, মিডিয়া, পিয়ার গ্রুপ এবং স্কুল, মানে পরিবার, গণমাধ্যম, সমবয়সী দল এবং বিদ্যালয়, এগুলো তাকে সোশ্যাল হতে সাহায্য করে। যেমন তোমাকে আমি উদাহরণ দিয়ে বলি যে তোমার বাড়িতে তুমি কারো বাড়ি বেড়াতে গেলে, একটা শিশু সেখানে আছে, সে শিশু তোমাকে দাঁড়িয়ে ফেল করে দেখলো, দুটো কথাও বললো না, তো সেগুলো বলা যেতে পারে তার অ্যাসোশালের পর্যায়ে। আবার যদি তুমি এটুকু লক্ষ্য করো যে শিশুটি তোমাকে চেয়ার এনে দিল, সে বসো, এই কথাটা যদি সে বলে তাহলে বুঝতে হবে যে এটা তার সোশ্যালাইজেশন বা সামাজিকতার একটা বৈশিষ্ট্য। এগুলো কিন্তু আমাদের একটু ধ্যান রাখতে হবে। এরপরেই বিকাশের বিভিন্ন ধারাগুলোকে একটু আলোচনা করে নিই। বিকাশের বিভিন্ন যে ধারাগুলি, সেইগুলো সাইকোলজিস্টের দেওয়া মতবাদগুলোকেই আমরা আলোচনা করব। যেমন পিঁয়াজের কথা বলা হয়, 1896 খ্রিস্টাব্দে তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি জ্ঞানমূলক প্রজ্ঞামূলক বিকাশের কথা বলা হয়েছে। এখানে জ্ঞান বা প্রজ্ঞার কথা হচ্ছে নলেজ, কিন্তু সাইকোলজির ভাষায় এখানে কগনিশনের কথা বলা হয়। কগনিশন একটু অন্য ধরনের, যদিও জ্ঞান নলেজের ইংরেজি জ্ঞান, তোমার প্রজ্ঞার বাংলাকেও যদি প্রজ্ঞা বাংলা শব্দ এবং প্রজ্ঞাকেও যদি অন্য অর্থে ব্যবহার করা হয় সেখানেও জ্ঞান বলা হয়, কিন্তু প্রজ্ঞাটা একটু সেন্সমূলক অর্থে ব্যবহৃত, আর নলেজটা তোমার ইনফরমেশন অর্থে ব্যবহৃত, মানে তুমি ইতিহাসের কতগুলো ইনফরমেশন জানো সেটা হচ্ছে তোমার জ্ঞান। আর এখানে প্রজ্ঞাটা হচ্ছে তোমার ইনফরমেশন বেস নয়, এখানে হচ্ছে তোমার বাস্তবতা বোধ, যে তোমার মধ্যে উপস্থিত বুদ্ধি, এগুলোকে কিন্তু প্রজ্ঞামূলকের কথা বলা হয়। জ্ঞানমূলক বিকাশের বৈশিষ্ট্য এবং জ্ঞানমূলক বিকাশের যে অন্তর্ভুক্ত বিষয় সেগুলোকে আমি একটু বলে দিই। বৈশিষ্ট্য হচ্ছে যেমন ধরো জন্ম থেকে শুরু হয়, বছরে বছরে পরিবর্তিত হয়, উপযুক্ত পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এবং শিখনের উপর নির্ভরশীল করে, এগুলোকে জ্ঞানমূলক বৈশিষ্ট্য বলে। জ্ঞানমূলক বিকাশের যে অন্তর্গত বিষয়
একটু দেখো, তাহলে আমার কথাটা একটু বুঝতে পারবে। সংবেদন ও প্রত্যক্ষণ, ধারণা গঠন, ভাষার বিকাশ, স্মৃতির বিকাশ, বুদ্ধির বিকাশ, চিন্তার বিকাশ এবং সমস্যা সমাধানের বিকাশ। একটা শিশু যদি সমস্যা হয় এবং সেটা যদি সমাধান না করতে পারে, তাহলে সেটাই কিন্তু সমস্যা সমাধানের বিকাশ হিসাবে বিবেচিত হবে না। এবং প্রজ্ঞামূলক বিকাশের জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলি খুব দায়ী থাকে, সেগুলি যেমন হচ্ছে পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য, এগুলিকে কিন্তু বলা হয়। তারপরে তোমার পিঁয়াজি যেমন প্রজ্ঞামূলক স্তরকে 4টি ভাগে ভাগ করেছে, সেটা অন্য জায়গাতে যেমন তোমরা পাবে। যেমন ধরো সংবেদন চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, সেটা অলরেডি আমরা তোমার এতে আলোচনা করে দিয়েছি। এবং এই স্তরগুলিতে স্কিমা গঠিত হয়েছিল 1832 খ্রিস্টাব্দে, আর্ট বাটলের প্রথম স্কিমার কথাটা বলেছিলেন। স্কিমা কি জিনিস তোমরা সেটা তোমাদেরকে আমি বলি, যে দীর্ঘদিন ধরে ধরো এসএসসি পরীক্ষা হচ্ছে না, তো এটা হচ্ছে একটা অর্জিত তথ্যসূত্রের একক সংগঠন। তো তোমাদের মনে হচ্ছে পরীক্ষা হবে না, এই যে ধারণা, এই ধারণাটাই হচ্ছে স্কিমা। দীর্ঘদিন ধরে তোমরা জানো যে সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, যে এই ধারণাটা যদি কোনোদিন উল্টো দিকে হয়ে যায়, তাহলে এই ধারণার পরিবর্তন। কিন্তু তার আগের ধারণাটা হচ্ছে যে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এই ঘটনাটাকেই তোমরা কি বলবে, যে একক। বর্ষার সময় বৃষ্টি হয়, এটাই হচ্ছে একটা একক স্কিমা। এগুলোকে বলে একটা ধারণার গঠন। স্কিমা সাধারণত দুটো ভাগে হয়, অ্যাডাপ্টেশন, অভিযোজন এবং অর্গানাইজেশন, সাংগঠনিকরণ বা অর্গানাইজেশনের কথা বলা যেতে পারে। অ্যাডাপ্টেশন অভিযোজনের দুটো ভাগ, একটা হচ্ছে আত্মীকরণ, একটা হচ্ছে সহযোজন। এটা হচ্ছে অ্যাসিমিলেশন, এটা হচ্ছে অ্যাকোমিশন। এই দুটোর কথা বলা হচ্ছে। এরপরে কোহেলবার্গও কিন্তু এই ধারা সম্পর্কে কথা বলেছেন, নৈতিক বিকাশের কথা বলেছেন। কোহেলবার্গ শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিশুদের নৈতিক বিকাশের উপর কথা বলেছেন, যে নৈতিক বিকাশ অলরেডি ফিলোসফিক্যাল অ্যাসপেক্টসে এগুলোকে যদি আমরা দেখি, এবং ফিলোসফি ছেলেরা যদি বলা হয়, তারা এই সম্পর্কে নীতিগত কথা, এথিক্সমূলক কথা তারা অনেক বেশি পারবে। এখানে নৈতিক বিকাশের পর্যায়কেও কোহেলবার্গ মোট 3টি ভাগে ভাগ করেছে। এক হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়, এক হচ্ছে প্রথাগত পর্যায়, আর একটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়। যেমন ধরো স্তরে প্রথম প্রাক প্রথাগত কথা বলেছে, সেটা হচ্ছে 4 থেকে 10 বছর, প্রথাগতর কথা বলেছে 10 থেকে 13 বছর, এবং উত্তর প্রথাগত কথা বলেছে 13 বছরের উপরে। এই যে জায়গাগুলো আছে, এখানে তোমার বেশ ভালো ভালো ঘটনা ঘটেছে। যেমন ধরো প্রাক প্রথাগত পর্যায় নীতিবোধের পর্যায় বা দুটো ভাগে বিভক্ত। যেমন সামঞ্জস্যহীন, শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত ও ব্যক্তিকেন্দ্রিক, তার নিজের চালাবে। আবার পুরস্কারের কথা যেমন বলি, যদি একটা বাচ্চাকে তুমি যদি বলো যে আজকে তুমি যদি খুব তাড়াতাড়ি এই পড়াটা শেষ করো, তাহলে পড়ার শেষে তোমাকে একটা মোবাইলের গেম খেলতে দেওয়া হবে। এই গেম খেলতে দেওয়া হচ্ছে তার কাছে পুরস্কার স্বরূপ। তাহলে সে কী করবে, খুব সহজেই সেই জায়গাটাকে অতিক্রম করে সে গেম খেলার জায়গায় চলে যাবে। যদি মাধ্যমিক পরীক্ষার সময় তুমি ঘোষণা করো যে তুমি ভালোভাবে পাস করলে তোমাকে একটা সাইকেল বা তোমাকে একটা মোটরসাইকেল বা তোমাকে একটা মোবাইল কিনে দেওয়া হবে, সে সেটা কিন্তু দিনরাত পড়াশোনা করবে সে ভালো রেজাল্ট করার জন্য, সেই পুরস্কারের লোভ। এখানে সে লালার কুকুরের লালার নিঃসরণের কথা বলা যেতে পারে। তাকে মাংস দেওয়ার ফলে তার লালা নিঃসরণ ঘটছে। এখানে সেই পুরস্কারের টোপটা সেই শিশুর কিন্তু বিকাশের ক্ষেত্রে অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। 10 থেকে 13 বছরের যে প্রথাগত স্তরের কথা বলা হয়, সেখানে প্রত্যাশামূলক বা অন্যদের দ্বারা অনুমোদিত এবং সমাজ নিয়ন্ত্রিত। অন্যদের দ্বারা অনুমোদিত সমাজ নিয়ন্ত্রিত দুটোই প্রায় সামঞ্জস্যপূর্ণ। ধরো তুমি ক্লাস 11 বা 12 পড়ছো, বা 7-8 পড়ছো, তোমাকে পাশের বাড়ির লোকেরা খুব ভালো বলে। তুমি তাকে বাজার করে দাও, তাহলে সে তোমাকে ভালো বলে। যদি তুমি ড্রেন পরিষ্কার করে দাও, তাহলে সে তোমাকে খুব ভালো বলে। বা বাইরের কোনো ময়লা পরিষ্কার করো, সে খুব ভালো বলে। এই যে ভালো নাম নেওয়ার জন্য তার বিকাশের পর্যায় করছে। যদি সে কাজগুলো খারাপ করছে না, তথাপিও সে যদি আবার এইভাবে নাম করতে পারে যে ছেলেটা খুব ভালো পড়াশোনা করে, তখনও সেটাকে হয়ে যাবে। উত্তর প্রথাগত পর্যায়ে যেমন সামাজিক চুক্তি বা যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত, সার্বজনীন বা বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। এই সময় 13 বছরের উপর অনেকে বিবেক করে। যেমন আজকের দিনগুলোকে দেখো অনেক সংকটময়, তো এই সময় যে তাদের কিন্তু যুক্তি এবং বিবেকের দ্বারা সে কিন্তু কাজ করতে পারে বা করে। সামাজিক চুক্তি বা যুক্তির দ্বারা যদি সে ভালো মন্দ বিচার করার তার ক্ষমতা থাকে, যদি বলে যে এই জিনিসটা খারাপ, তাহলে সে খারাপ করবে না, জিনিসটা ভালো বা ভালো সে করবে না। এইভাবে তার তোমার বিকাশের স্তর পরিচালিত হয়। ভাইগটস্কি একই ধরনের শিশুদের কথা বলেছেন। ভাইগটস্কি বলেছেন যে বৌদ্ধিক বিকাশের জন্য এমকেও এবং বৌদ্ধিক বিকাশের জন্য এই দুটি উপাদান দায়ী থাকে। এই দুটি উপাদান মূলত বৌদ্ধিক বিকাশের করে, এবং বৌদ্ধিক বিকাশের স্তর 1 এবং স্তর 2 এটা বলেছে ভাগ করেছেন। এক হচ্ছে অন্য সাহায্য ছাড়া, এবং 2 নম্বর হচ্ছে এমকেও দ্বারা। এখানে এমকের যে কথাটা বলা হয়েছে,
যে অন্য সাহায্য ছাড়া এবং এমকেও অন্যান্য ঘটনাবলী এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলতে বোঝানো হয়েছে মোর নলেজ আদার্স। এখানে এমকেও বলতে বোঝা হয়েছে শিক্ষক, পিতামাতা, বয়স্ক আত্মীয়, প্রতিবেশী, এখনকার নিউজ পেপার, টিভি, মোবাইল, অন্যান্য সব ঘটনাগুলি কিন্তু এমকেওর কথা বলা হয়েছে। এইভাবে কিন্তু শিশুর বিকাশ ঘটেছিল। এরপরে বুদ্ধির ক্ষেত্রে আমরা যে কতগুলি সংজ্ঞা দেওয়া আছে সেগুলোকে একটু আলোচনা করে নিতে পারি। যেমন ধরো স্টার্ন বলেছেন জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযান করার সাধারণ মানুষ ক্ষমতাই হলো বুদ্ধি। অর্থাৎ আমরা যে বললাম যে তুমি একটা জায়গায় বেড়াতে গেলে এবং সেই জায়গায় কিভাবে তোমাকে আত্মীকরণ করতে হবে, অ্যাসিমিলেশন করতে হবে, সেই জায়গায় যে তোমার প্রক্রিয়াকরণকে, এটা কিন্তু বুদ্ধি বলা আছে। ডিয়ারম্যান বলেছে বুদ্ধি হলো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা। বিনিয় সাইমন বলেছেন যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু জাজ ওয়েল, টু আন্ডারস্ট্যান্ড ওয়েল অ্যান্ড রিজন ওয়েল। ফ্রিম্যান বলেছেন বুদ্ধি হলো মানসিক ক্ষমতার সঠিক ব্যবহার। এভাবে কতগুলি কথা হলো, মানে সংজ্ঞা বলেছেন, সংজ্ঞাগুলো একটু দেওয়া আছে, মেটেরিয়াল একটু দেখে নেবে। বুদ্ধির বৈশিষ্ট্যকে আমরা বলি বুদ্ধি হলো এক প্রকার মানসিক ক্ষমতা, বুদ্ধি এক প্রকার সহজত অর্জিত। এবং বুদ্ধিকে থর্নডাইক 4টে ভাগে ভাগ করেছেন: মূর্ত বুদ্ধি, মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, সামাজিক বুদ্ধি এবং প্রাক্ষবিক বুদ্ধি। এইভাবে বুদ্ধিগুলিকে ভাগ করেছেন। বুদ্ধির তত্ত্বের কথা যদি আমরা বলি, জ্ঞানমূলক এবং অবদানমূলক। জ্ঞানমূলক হচ্ছে বহুবিধ বুদ্ধির তত্ত্ব গার্ডনার ব্যবহার করেছেন, প্রক্রিয়াকরণ বুদ্ধির তত্ত্ব স্ট্যান্ডার্ড ব্যবহার করেছেন, থিওরি অফ ইন্টেলিজেন্সের কথা বলেছেন ক্যাটেল। উপাদানমূলক যেমন হয়েছে একক উপাদান তত্ত্ব স্ট্রান, দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান, দলগত উপাদান তত্ত্ব থর্নডাইক, প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব হচ্ছে থার্স্টন, বাছাই উপাদান তত্ত্ব থমসন, ত্রিমাত্রিক তত্ত্ব গিলফোর্ড এবং উচ্চ ক্রম পর্যায়ভিত্তিক তত্ত্ব ভানন ও বার্টের কথা বলেছেন। এবং এই জায়গাগুলোকে যদি আমরা একটু আলোচনা করে নিই তাহলে আমাদের বুদ্ধির যে একক সংজ্ঞা এগুলোকে নিয়ে খুব মানে ক্লিয়ার কনক্রিট হয়ে যাবে। তো এটা আলোচনার এমনি আমি আর কিছু বলছি না এই জায়গাতে, কারণ অলরেডি গার্ডনারের বহুমুখী তত্ত্ব, গার্ডনার 1983 খ্রিস্টাব্দে তত্ত্বের কথা উল্লেখ করেছেন। এই যে তত্ত্বগুলি কারা কি পরীক্ষার মাধ্যমে করেছেন সেটা আমার মেটেরিয়াল আছে, একটু দেখে নেবে। এখানে লাস্ট একটা আমি কথা একটু বলে নিই যে বুদ্ধাঙ্ক মানে আইকিউ যেটাকে ইন্টেলিজেন্ট কোশ্চেন বলা হয়, যে বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। বুদ্ধাঙ্ক ইজিক্যাল টু মানসিক বয়স বাই কালিক বয়স বা ক্রোনোলজিক্যাল এজ, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ। ধরো বুদ্ধাঙ্ক ইজিক্যাল টু মেন্টাল বয়স, মানে ধরো তুমি ক্লাস ধরে নাও যে তোমার বয়স হচ্ছে মেন্টাল, বাই হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, যে তোমার 10 বছর বয়স, কিন্তু মেন্টাল এজ তোমার 15 বছরের মতো। যদি এইভাবে গুণ করা হয়, মানে এটাকে যদি বার করা হয়, তাহলে দেখবে যে আইকিউ প্রায় 150 কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে 150 কাছাকাছি হয়ে গেল মানে প্রতিভাবান হয়ে যাচ্ছে। এইভাবে তুমি বার করে দেখবে 120 থেকে 139 যদি হয়ে যায় তাহলে উচ্চ মেধা সম্পন্ন, 110 থেকে 119 পর্যন্ত হলে বুদ্ধিমান, 190 থেকে 109 পর্যন্ত হলে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন, 80 থেকে 89 পর্যন্ত হলে স্বল্প বুদ্ধি সম্পন্ন, 70 বা 69 থেকে হলে অতি বুদ্ধি, অতি অল্প বুদ্ধি সম্পর্ক, এবং 70 নিচে হলে ক্ষীণ বুদ্ধি। মানে এগুলো সাধারণত জড়ো, বোকা, খ্যাপা, পাগল ইত্যাদির কথা বলা হয়েছে। এখানে বুদ্ধাঙ্কের সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলেন ইমোশনাল ইন্টেলিজেন্স। যেমন ধরো EI 1990 খ্রিস্টাব্দে সালোভে এবং মেয়ার ইমোশনাল বুদ্ধির কথা বলে, আবেগপ্রবণ বুদ্ধির কথা বলেন। এবং 1995 সালে গোল্ডম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স যে বই প্রকাশ হয়েছিল, তারপরে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা, মানে আবেগগত বুদ্ধির কথা এখানে প্রবলভাবে নাড়া দেয়। এই হয়েছিল মোটামুটি আমাদের 2 নম্বর চ্যাপ্টার চাইল্ড পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আজকের দ্বিতীয় চ্যাপ্টার ছিল চাইল্ড ডেভেলপমেন্ট। প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে পড়ে নিয়ে আশা করছি 2 নম্বর চ্যাপ্টারটা তোমাদের খুব কাজে লাগবে। এবং এই সংকটকালে তোমাদের এই বাড়িতে এটা বসে এগুলো খুব ভালো করে দেখো। তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করো, ভালো করে নিজের শরীরের যত্ন নাও, বাইরে বের হয় না, এই সংকটজনক পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করো। থ্যাংক ইউ।